17 অগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা না পাওয়া নিয়ে যার যা অভিযোগ আছে আলাদা পোর্টালে তা জানানো যাবে। খতিয়ে দেখে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন বৈধ হয়েছেন তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়। আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। 17 অগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। কারা পাবেন টাকা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে, যে পরিবার আয়কর দেন সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। 25 থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা 3000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে। এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে সেখানে শুধুমাত্র 50 ডেসিমিলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন।
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া না পাওয়া নিয়ে চারদিকে এখন বিস্তর চর্চা। অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। এই আবহে ফের সমালোচকদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব। এবং আমরা এই ক্ষেত্রে কমিটেড। যে চুরি দুর্নীতি হয়েছে, যেমন বিগত দিনে আধার লিঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, সেলফ ডিক্লিয়ার অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়েছে। এর ফলে মহিলার টাকা পুরুষ পেয়েছে, অন্য লোক পেয়েছে। এখন গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। আসছি পরের খবরে। জুলাইয়ে বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। অগাস্টে হাবড়া থেকে জালে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট রানা রৌফ। সরকারি আইনজীবীর দাবি, হামিমের মোবাইলে ফোনে পাওয়া তথ্যের সূত্র ধরেই খোঁজ মিলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের। এসটিএফ এর দাবি, হামিম মণ্ডলের সঙ্গে রানা রৌফের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে দাবি, ভারতের সেনা, নৌসেনা এবং রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইকে পাচার করেছে পাকিস্তানি সন্ত্রাসী রৌফ। পাকিস্তানের ফয়সালাবাদের রানা রৌফ, ভারতে ঢুকে ওয়াহাব আলম, কিন্তু নাম পরিচয় ভাঁড়িয়েও পার পেল না সে। মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনার হাবড়ার চোংদা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে রানা রৌফ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসটিএফ সূত্রে দাবি, পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে পালানোর চেষ্টায় ছিল রানা। তার আগেই মঙ্গলবার রাতে ধরা পড়েছে সে। যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে 14 দিনের পিসি চাইছে, 14 দিনের পিসি লার্নেট কোড অ্যালাউ করেছেন। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে, যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। গত মাসে বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। বুধবার বারাসাত আদালতে সরকারি আইনজীবী জানান, হামিমের ফোনের সূত্র ধরেই পাকিস্তানি রানা রৌফের খোঁজ মিলেছে। হামিম গ্রেফতার হওয়ার খবর পেতেই বাংলাদেশে পালানোর ছক কষে রানা। এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই এই রানা রৌফ এদের কাছে পাওয়া গেছে, এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এসটিএফ এর দাবি, হামিম মডিউলের সঙ্গে রানা রৌফ মডিউলের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে খবর, 2012-এ নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে রৌফ। বিহারের পাটনা হয়ে সে পৌঁছয় পশ্চিমবঙ্গে। হামিমের মতো সেও প্রথমে ঘাঁটি গাড়ে হাওড়ায়। গোয়েন্দা সূত্রে খবর, হাওড়ায় থাকার সময় তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে পরিচয় হয় রানা রৌফের। তারপর সময় মতো ঠিকানা বদল। এসটিএফ সূত্রে দাবি, ইজাজের মাধ্যমেই তপসিয়ায় নতুন ঠিকানায় থাকতে শুরু করে রানা রৌফ। 2012 থেকে রৌফকে ভারতে ভোটার ও আধার কার্ড তৈরিতে সাহায্য করে ইজাজ। তপসিয়া থেকে ওই যুবককেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তপসিয়ার সেকেন্ড লেনে, এবং এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে সেই ইজাজ আলমের। আপাতত বাড়িতে কেউ নেই এবং বাড়িতে যিনি রয়েছেন তিনি কথা বলতে চান না বলেই জানিয়েছেন। তবে এই বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ইজাজ আলমকে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, রানা রৌফের ফোন থেকে ভারতীয় সেনা, নৌসেনা এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। সেনা ক্যাম্পের একাধিক ছবি সে আইএসআইকে পাঠিয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাই বড় প্রশ্ন, স্বাধীনতার মাসে কি নাশকতার কোনো ছক ছিল রাউফদের? তাকে জেরা করে সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সবাই তারা প্রস্তুত, এইরকম নাশকতার ছক আমরা ভেঙে দেব। গোয়েন্দা সূত্রে খবর, 2012-এ তপসিয়ায় ঘাঁটি গাড়ে রৌফ।
এর মধ্যে বেশ কয়েকবার নেপাল গিয়েছে সে। কলকাতা, বনগা সহ একাধিক এলাকাতেও যাতায়াত ছিল তার। এসটিএফ সূত্রে দাবি, বেশ কয়েকজনের মগজ ধোলাই করে সন্ত্রাসের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টায় ছিল রাউফ। পালাবদলের বাংলায় জঙ্গি নেটওয়ার্ক, গোপন মডিউল ভেঙে গুঁড়িয়ে দিতে তৎপর প্রশাসন। সেটা বুঝেই কি মঙ্গলবার বাংলাদেশে পালানোর ফন্দি এঁটেছিল পাকিস্তানি জঙ্গি রানা রাউফ? ইজাজ ছাড়া আর কত দূর ছড়িয়েছিল রাউফের নেটওয়ার্ক? উত্তরের খোঁজে তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। তৃণমূল জামানায় জঙ্গিদের সেফ হেভেন বাংলা। আগের জামানায় পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। পালা বদলে সক্রিয় পুলিশ এসটিএফ, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোরভাবেই এটা চলবে। রানা ইজাজকে জেরা এনআইএর। আইএসআই যোগ মেলায় তদন্তে যুক্ত হচ্ছে এনআইএ। হাবড়া থেকে জালে জঙ্গির রৌফ রানা, তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গে ইজাজ, দুজনকেই গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। রানা ইজাজকে জেরা করবে এনআইএ। রানা ইজাজকে জেরা এনআইএর। আইএসআই যোগ মেলায় তদন্তে যুক্ত হচ্ছে এনআইএ। হাবড়া থেকে জালের জঙ্গি রৌফ রানা আর তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গী ইজাজ, দুজনকেই গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। রানা ইজাজকে জেরা করবে এনআইএ। আসছি পরের খবরে। নেতাজি অসম্মানে করা রাজ্য। সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক পোস্টে ব্যবস্থা। পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করলেও ছাড় নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে কোনো রকম কুরুচিকর মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট রাজ্য সরকার বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে যে কোনো ধরনের কুরুচিকর পোস্ট বা অশ্লীল মন্তব্য নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়ার ঘোষণা করলেন। রাজ্য পুলিশের ডিজিপি সহ সাইবার সেলের ডিজিকে পাশে বসিয়ে রেখে পুলিশকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজধর্ম পালনের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, বিজেপি দলের সাংসদ হোক, বিধায়ক হোক বা যে কোনো দলের বিধায়ক, সাংসদ, এমনকি সরকারি কর্মচারী হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে যদি কেউ কোনো রকম অশ্লীল মন্তব্য বা কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেন, আইন সবার জন্যই সমান থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদন, এই ধরনের পোস্ট বা মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার এবং পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার। ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী সাইবার সেল প্রয়োজনীয় পদক্ষেপ করবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিলেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে
এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যারা দুঃসাহস দেখিয়েছেন পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। নেতাজিকে অসম্মান অনন্ত মহারাজের সভায় বিজেপি সাংসদের অসম্মানজনক মন্তব্য, আইন মেনেই ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমি আলাদা করে কারোর নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। নেতাজির অসম্মান বরদাস্ত নয়, প্রধানমন্ত্রী ও বিজেপির ঘোষিত নীতি, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Assembly House we declare that the every MLA Seva Kendra named by Netaji Subhash Chandra Bosu Seva Kendra, we always respect Netaji Subhash Chandra Bosu. Our Prime Minister also installed the Netaji Murti in Delhi, in Kartavya Path. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. বিচারপতির বাড়ির গোডাউনে শয়ে শয়ে 500 টাকার নোট, সবই পোড়া। আর এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশ জুড়ে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ, আর সেই কমিটির রিপোর্টে বিপাকে বিচারপতি। 2025 মার্চ দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে শয়ে শয়ে পোড়া নোট, 500 টাকার নোট, যে ছবি চমকে দিয়েছিল গোটা দেশকে। সেই ঘটনার তদন্তে ক্লিন চিট পেলেন না বিচারপতি যশবন্ত ভার্মা। কমিটির রিপোর্টে ধোপে টিকল না ষড়যন্ত্রের তত্ত্ব। সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার গড়ে দেওয়া 3 সদস্যের তদন্ত কমিটি রিপোর্টে উল্লেখ করেছে, যশবন্ত ভার্মার বাড়ির গোডাউনে বিপুল পরিমাণে 500 টাকার পোড়া নোট পাওয়া গিয়েছে। এই টাকা কোথা থেকে এলো, এই টাকার মালিককে, এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বিচারপতি। অনেক কিছুই এড়িয়ে গিয়েছেন তিনি। তথ্য প্রমাণ ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। তদন্তকারীরা গোডাউনে পৌঁছানোর আগে ঘটনাস্থল বিকৃত করা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে বিচারপতি যে যুক্ত নন তার কোনো প্রমাণ মেলেনি। বিচারপতি হিসেবে এই ঘটনায় তার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা করেননি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও সাক্ষ্যের সঙ্গে বিচারপতির বয়ানে অসঙ্গতি। বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত বলেই উল্লেখ করা হয়েছে কমিটির রিপোর্টে। 2025-এর 14 মার্চ দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত ভার্মার 30 নম্বর তুগলক ক্রেসেন্টের বাড়ির একাংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পোড়া নোট। শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, একজন বিচারপতির বাড়িতে এত টাকা কোথা থেকে এলো? বিচারপতি যশবন্ত ভার্মা এর কোনো দায় নিতে চাননি। বিতর্কও থামেনি। তাকে বদলি করে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে।
কিছুদিন পরে বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের প্রস্তাব জমা পড়ে সংসদে। 200 জনের বেশি সাংসদের সই ছিল তাতে। পোড়া নোট কাণ্ডের অনুসন্ধানে 2025-এর 12ই অগস্ট লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 3 সদস্যের কমিটি গড়ে দেন। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, বম্বে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী বি.ভি. আচার্যা। গত 9 এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন যশবন্ত ভার্মা। রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্র গ্রহণ করেননি বলেই সূত্রের খবর। বুধবার সংসদে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। এখন অনেকেরই প্রশ্ন, তবে কি শীতকালীন অধিবেশনে বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট নিয়ে এগোবে সরকার? নিউজ 18 বাংলা।